এভরিওয়ান, ওয়েলকাম টু স্নেহাস কেমিস্ট্রি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ ইপিএস স্পেক্ট্রার সেকেন্ড ক্লাস। এর আগের ক্লাসে আমরা দেখেছি ইপিএস স্পেক্ট্রার কিছু বেসিক ইন্ট্রোডাকশন, লাইক সেখানে আমরা দেখেছি যে ইপিএস স্পেক্ট্রার অরিজিন কি, ইপিএস স্পেক্ট্রার কন্ডিশনস কি, গ্রাফ কি রকম হয়, স্ট্যান্ডার্ড হিসেবে কি কি ইউজ করা হয়, এক্সেট্রা। তো আগের ক্লাসটা যদি না দেখে থাকো তাহলে আমি বলবো যে আগের ক্লাসটা আগে দেখো, তারপর আজকের ক্লাসে এসো। কারণ অরিজিন যদি না জানো তাহলে হাইপারফাইন স্প্লিটিং বলো বা ইন ফিউচার আমরা ইপিএস স্পেক্ট্রাল আর যা যা পড়বো সেগুলো বুঝতে একটুখানি অসুবিধা হবে। তো ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা মেইনলি হাইপারফাইন স্প্লিটিং পড়বো, বাট তার আগে আমাদের দুটো জিনিস জেনে নিতে হবে যেটা হাইপারফাইন স্প্লিটিং এর জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে what is magnetic active nuclei and what is magnetic inactive nuclei। এই টার্মটার সাথে তোমাদেরকে পরিচিতি হতে হবে। তো ম্যাগনেটিক অ্যাক্টিভ নিউক্লিয়াই কি? যে সমস্ত অ্যাটমের মাস নাম্বার কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি, মানে যদি মাস নাম্বার 4 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে সেই সমস্ত নিউক্লিয়াইকে আমরা বলবো ম্যাগনেটিক্যালি ইনঅ্যাক্টিভ নিউক্লিয়াই। ঠিক আছে। আর যদি মাস নাম্বার কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি, সেটা যদি নট ডিভিজিবল হয়, তাহলে তাদেরকে আমরা বলবো ম্যাগনেটিক্যালি অ্যাক্টিভ নিউক্লিয়াই। চলো একটা করে এক্সাম্পল আমরা দেখে নিই। ধরো দুটো অ্যাটম তোমাদের কাছে দেয়া আছে, একটা আছে 8O16 এবং আরেকটা আছে 7N15। তাহলে প্রথমে আমরা 8O16 এর ক্ষেত্রে দেখে নিই। 8O16 16/4 ইকুয়াল টু 4, তাহলে 4 দিয়ে ডিভিজিবল হচ্ছে, তাহলে 8O16 কে আমরা বলবো ম্যাগনেটিক্যালি অ্যাক্টিভ, সরি ম্যাগনেটিক্যালি ইনঅ্যাক্টিভ। আচ্ছা, এইটার ক্ষেত্রে দেখে নিই। এখানে মাস নাম্বার কত? 15 ডিভাইডেড বাই 4, তাহলে 15 কে কি আমরা 4 দিয়ে ডিভাইড করতে পারি? পারি না, তাহলে এটা ডিভিজিবল না, তাহলে এদেরকে আমরা বলবো ম্যাগনেটিক্যালি অ্যাক্টিভ নিউক্লিয়াই। তাহলে বোঝা গেল যে ম্যাগনেটিক্যালি ইনঅ্যাক্টিভ নিউক্লিয়াই কি, ম্যাগনেটিক্যালি অ্যাক্টিভ নিউক্লিয়াই কি। ঠিক আছে, এই আইডিয়াটা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। তাহলে চলো এবার আমরা দেখে নিই আমাদের মেইন টপিক, দ্যাট ইজ হাইপারফাইন স্প্লিটিং। আচ্ছা, হাইপারফাইন স্প্লিটিং কি? খুব ইজি। আগের দিনকে আমরা কি দেখেছি? আগের দিনকে আমরা দেখেছি যে ইন অ্যাবসেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড এমএস এর যে লেভেলগুলো ছিল সেগুলো ডিজেনারেটেড অবস্থায় ছিল। এবার আমরা যখন বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছি তখন দেখতে পেলাম যে এমএস এর যে লেভেলটা সেটা স্প্লিট হচ্ছে। তাহলে স্প্লিটের কারণটা কি? স্প্লিটের কারণটা হচ্ছে ইন্টারঅ্যাকশন বিটুইন দ্য ইলেকট্রন স্পিন অ্যান্ড দ্য অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। তো আজকে আমরা একটুখানি আরো মডিফিকেশন করবো। সেটা দেখো, আমরা কি দেখেছিলাম? এইরকম এমএস লেভেলটা ছিল, এটা ছিল হচ্ছে এমএস ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ। এটা ছিল অ্যাবসেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড, দ্যাট ইজ এখানে ছিল এইচ ইকুয়াল টু 0। যখন আমরা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলাম তখন এমএস স্টেটটা এরকম ভাবে স্প্লিট করলো, যেখানে এইটা ছিল হচ্ছে এমএস ইকুয়াল টু মাইনাস হাফ আর এইটা হচ্ছে এমএস ইকুয়াল টু প্লাস হাফ। ঠিক আছে, এটা হচ্ছে এইচ গ্রেটার দেন ইকুয়াল টু 0। এবার আমরা যদি এটা তো আমাদের তাহলে না, এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে এইটুকু যে পোর্শনটা আমরা পেলাম, এই যে পোর্শনটা পেলাম এটাকে আমি এ বলে বলছি। ঠিক আছে, এই এ ইকুয়াল টু হচ্ছে ইন্টারঅ্যাকশন বিটুইন ইলেকট্রন স্পিন অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, তাকে আমরা এইচ দিয়ে ডিনোট করেছি। তাহলে এইটুকু স্প্লিটিং হচ্ছে ওই ইন্টারঅ্যাকশনের মধ্যে। এবার যদি আমাদের কোনো অ্যাক্টিভ নিউক্লিয়াই থাকে সিস্টেমে, যদি অ্যাক্টিভ নিউক্লিয়াই থাকে, তাহলে সেই অ্যাক্টিভ নিউক্লিয়াইয়ের সাথে এই ইলেকট্রনের স্পিনের একটা ইন্টারঅ্যাকশন হবে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? প্রথমে হচ্ছে অ্যাবসেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড, আমাদের যে লেভেলটা সেটা ডিজেনারেটেড অবস্থায় ছিল। আমি বাইরে থেকে এইচ অ্যাপ্লাই করলাম, ইলেকট্রনের স্পিন আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা ইন্টারঅ্যাকশন হলো, তার ফলে এমএস লেভেলটা স্প্লিট করে গেল। এবার যদি আমাদের সিস্টেমে কোনো অ্যাক্টিভ নিউক্লিয়াই থাকে, তাহলে ওই ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে অ্যাক্টিভ নিউক্লিয়াই এবং ইলেকট্রন স্পিনের মধ্যে একটা ইন্টারঅ্যাকশন হবে। তার ফলে কি হবে? এই ইচ লেভেল এরা আবার দুটো করে লেভেলে ভেঙে যাবে। তাহলে দেখি কেমন ভেঙে যায়। এই একটা লেভেল ভাঙছে,
এই একটা লেভেল ভাঙছে। এবার এই যে লেভেলগুলো পাবো তাদেরকে আমরা কি বলবো, সেই প্রতিটা লেভেল হচ্ছে MI। তো এবার দেখো, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এই পোর্শনটুকুকে আমি বি বললাম, তাহলে বি ইকুয়াল টু আমরা কি বলতে পারি, বি হচ্ছে ইন্টারঅ্যাকশন বিটুইন ইলেকট্রন স্পিন অ্যান্ড অ্যাক্টিভ নিউক্লিয়াই। তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। প্রথমটা হচ্ছে ইন্টারঅ্যাকশন বিটুইন ইলেকট্রন স্পিন অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, আর তারপরেরটা হচ্ছে ইন্টারঅ্যাকশন বিটুইন ইলেকট্রন স্পিন এবং অ্যাক্টিভ নিউক্লিয়াই। এবার এখানে একটা ব্যাপার আছে, আমি এখানে এমআই দিয়ে বলেছি বাট লেভেলগুলো লিখিনি। এবার আমরা কি জানি যে নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ ইন চার্জ আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ ইন চার্জ। তাহলে ইলেকট্রনের যে সাইন হবে নিউক্লিয়াসের সাইন তার অপোজিট হবে। তাহলে এখানে লোয়েস্ট লেভেলটা ছিল ms equal to -12। এটা যখন স্প্লিট হবে না তখন আমরা যে লেভেলটা পাবো এই এমআই এর মানে এইখানে যে লোয়েস্ট লেভেলটা সেটা হবে +12 আর এই লেভেলটা হবে -12। এইখানে ছিল হাইয়েস্ট লেভেল যেটা ছিল ms equal to +12। এটা যখন স্প্লিট হবে এর করেসপন্ডিং আমরা যে লোয়ার লেভেলটা পাবো সেইটা হবে -12 আর এর উপরের লেভেলটা হবে +12। দেখো বোঝা গেল ব্যাপারটা, কেন আমাদের এই সাইনটা অপোজিট হচ্ছে। অনেক সময় কনফিউশন হয় যে কেন অপোজিট হচ্ছে, সেটা জানবার জন্য। ক্লিয়ার হয়েছে? এবার আমরা খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় যাব, সেটা হচ্ছে সিলেকশন রুল। আমরা জানি যে যে কোনো স্পেকট্রার ক্ষেত্রে একটা স্পেসিফিক সিলেকশন রুল থাকে, তো এখানেও একটা সিলেকশন রুল থাকবে। তো সেই সিলেকশন রুলটা কিভাবে ভ্যারি করে আমরা একটুখানি দেখব। আমি একটুখানি উপর দিকটা ক্লিন করে নিই। তাহলে চলো আমরা সিলেকশন রুলটা দেখে নিই। সিলেকশন রুল দুটো জিনিসের ওপর ডিপেন্ড করে। চলো দেখে নিই কি কির ওপর ডিপেন্ড করে। সেটা হচ্ছে 1 নম্বর ইলেকট্রনের স্পিন এবং অ্যাক্টিভ নিউক্লিয়াই। এই দুটো ফ্যাক্টরের ওপর আমাদের সিলেকশন রুলটা ডিপেন্ড করে ফর ইপিআর অর ইএসআর স্পেকট্রা। এবার এখানে 3টে কেস হতে পারে, ভালো করে রাখো। কেস 1, যদি আমাদের সিস্টেমে ইলেকট্রন প্রেজেন্ট থাকে কিন্তু কোনো অ্যাক্টিভ নিউক্লিয়াই না থাকে। যদি আমাদের সিস্টেমে ইলেকট্রন প্রেজেন্ট আছে কিন্তু যদি কোনো অ্যাক্টিভ নিউক্লিয়াই না থাকে তখন সিলেকশন রুল হবে ডেল্টা এমএস ইকুয়াল টু +-1 বাট ডেল্টা এমআই ইকুয়াল টু 0। যেহেতু ইলেকট্রন প্রেজেন্ট আছে তাই ডেল্টা এমএস ইকুয়াল টু +-1 হয়েছে। সেকেন্ড কেস, সেখানে আমরা বলছি যে আমাদের ইলেকট্রন প্রেজেন্ট নেই কিন্তু অ্যাক্টিভ নিউক্লিয়াই আমাদের প্রেজেন্ট আছে, তখন সিলেকশন রুল হবে ডেল্টা এমএস ইকুয়াল টু 0 বাট ডেল্টা এমআই ইকুয়াল টু +-1। বোঝা গেল? থার্ড কেসটা কি হবে আশা করি বুঝতে পারছো, সেটা হচ্ছে যদি বোথ ইলেকট্রন প্রেজেন্ট থাকে এবং অ্যাক্টিভ নিউক্লিয়াই থাকে, ইলেকট্রনও প্রেজেন্ট আছে অ্যাক্টিভ নিউক্লিয়াইও প্রেজেন্ট আছে, তখন সিলেকশন রুল হবে ডেল্টা এমএস ইকুয়াল টু +-1 অ্যান্ড ডেল্টা এমআই ইকুয়াল টু 0। ঠিক আছে? সব থেকে ইম্পর্টেন্ট সিলেকশন রুল হচ্ছে এইটাই। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে এখন যে মানে সিস্টেমগুলো পড়ি সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সিলেকশন রুলটাই ব্যবহৃত হয়। এবার দেখো, এটা তো একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, তাই? কিন্তু আমাদের পরীক্ষার সময় যে এটা তো খুব কম একটা লেভেল আছে, আমাদের যদি প্রচুর এমএস লেভেল থাকে তাদের স্প্লিট হচ্ছে, তাহলে কি আমরা এক্সাম হলে এত ক্যালকুলেশন করে করে দেখবো কোন ক্ষেত্রে কি কি স্প্লিটিং হচ্ছে কি না হচ্ছে? সেটা আমাদের পক্ষে দেখা সম্ভব না। তার জন্য একটা আমাদের ফর্মুলা আছে। তাহলে চলো আমরা ফর্মুলাটা দেখে নিই। সেই ফর্মুলাটা হচ্ছে নাম্বার অফ, যদি আমরা ইএসআর লাইন ক্যালকুলেট করতে চাই তাহলে ফর্মুলা হচ্ছে 2ni + 1। দেখো এখানে nটা কি, n হচ্ছে নাম্বার অফ অ্যাক্টিভ নিউক্লিয়াই, আইটা কি, আই হচ্ছে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। ঠিক আছে? আর এটা তো ফর্মুলা বেস হয়ে যাচ্ছে। তাহলে এটা তো হচ্ছে পার্টিকুলার যদি আমাদের একটা অ্যাক্টিভ নিউক্লিয়াই থাকে, বাট এরকমও তো হতে পারে যে আমাদের সিস্টেমে একের বেশি অ্যাক্টিভ নিউক্লিয়াই আছে, তখন ফর্মুলাটা কি হবে? তখন বলছে যদি আমাদের সিস্টেমে n ইকুইভ্যালেন্ট অফ নিউক্লিয়াই থাকে তাদের স্পিন হচ্ছে i অফ i, আর যদি m ইকুইভ্যালেন্ট অফ নিউক্লিয়াই থাকে তাদের স্পিন হচ্ছে i অফ j
তখন আমরা যে ইএসআর লাইনের যে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে 2n i of i plus 1 2m i of j plus 1। বোঝা যাচ্ছে ব্যাপারটা? যদি আমাদের একটাই অ্যাক্টিভ নিউক্লিয়াই থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, যদি একের বেশি অ্যাক্টিভ নিউক্লিয়াই থাকে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ক্লিয়ার হয়েছে? এবার এইখানে আমার একটা কথা বলবার আছে, সেটা হচ্ছে আমরা এই যে পিক বা সিগন্যাল কিভাবে পাই। আমরা জানি যে এটা হচ্ছে আমরা ইলেকট্রন নিয়ে আলোচনা করছি, ইলেকট্রনের স্পিন আর নিউক্লিয়ার স্পিন এটা নিয়ে আলোচনা করছি। তো প্রথমে এই স্প্লিটিংটা হলো, তারপর অ্যাক্টিভ নিউক্লিয়াসের সাথে ইলেকট্রন স্পিনের ইন্টারঅ্যাকশন হওয়ার ফলে এই স্প্লিটিংটা হলো। এবার স্প্লিটিং হওয়ার পর আমরা কি জানি যে আমাদের ইলেকট্রনিক ট্রানজিশন হবে, প্রতিটা ট্রানজিশনের জন্য আমরা একটা করে পিক পাবো বা সিগন্যাল পাবো। তো এখান থেকে আমাদের করতে গেলে আমরা কি দেখবো যে আমাদের কোন কোন সিলেকশন রুল অ্যাপ্লাই হচ্ছে, সেই সিলেকশন রুলের উপর বেস করে আমরা একটা করে সিগন্যাল পাবো থিওরিটিক্যালি। আর যদি আমরা মানে একদম কুইকলি যদি মানে ক্যালকুলেট করতে যাই এক্সাম পারপাসে, তখন আমরা কি করব, তখন আমরা এই দুটো ফর্মুলা ইউজ করে আমাদের কটা আমাদের যে নিউক্লিয়াইটা দেবে সেখানে কটা লাইন হচ্ছে আমরা সেটা ক্যালকুলেট করতে পারবো। তাহলে এইটুকুটা আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা পরের টপিকে যাই, যেখানে আমরা লটস অফ এক্সাম্পল দেখবো, তাদের ইএসআর লাইন ক্যালকুলেট করব। ঠিক আছে, তাহলে চলো সেটা আমি দেখে নিই। তার আগে চলো আমরা বিভিন্ন এক্সাম্পল গুলো দেখে নিই, যেখানে আমরা কটা করে ইএসআর লাইন পাচ্ছি সেগুলো আমরা দেখবো। বাট সেখানে যাওয়ার আগে আমাদের ছোট্ট একটা জিনিস জানতে হবে। দেখো আমরা এখান থেকে লাইন ক্যালকুলেট করার কি ফর্মুলা পেয়েছি, আমরা পেয়েছি যে 2ni plus 1, এই ফর্মুলাটা পেয়েছি। এবার আইটা আমি বলেছি যে স্পিন কোয়ান্টাম নাম্বার। তো এই আই ভ্যালুটা প্রত্যেকটা নিউক্লিয়াসের জন্য আলাদা হয়। তো আমি একটা চার্ট প্রোভাইড করে দেবো, সেখানে আমাদের মোটামুটি যে সমস্ত নিউক্লিয়াসের ক্ষেত্রে আই ভ্যালু লাগে সেগুলো সেখানে দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। তো দেখো এই একটা জেনারেল ট্রিক্স আছে আই ভ্যালু ক্যালকুলেট করবার জন্য। তো সেটা কি আমি এখানে একটুখানি ছোট করে বলি। যদি আমাদের সিস্টেমে ইভেন নাম্বার অফ প্রোটন অ্যান্ড নিউট্রন থাকে, মানে নিউক্লিয়াইতে যদি ইভেন নাম্বার অফ প্রোটন আর নিউট্রন থাকে, তাহলে তাদের ক্ষেত্রে আই এর ভ্যালুটা হবে 0। ফর অ্যান এক্সাম্পল, ইভেন নাম্বার অফ প্রোটন, ইভেন নাম্বার অফ নিউট্রন, দেখো 2He4, দুটো প্রোটন দুটো নিউট্রন, 6C12, 6টা প্রোটন 6টা নিউট্রন, ইভেন নাম্বার অফ, তাহলে এদের ক্ষেত্রে আই এর ভ্যালুটা 0। যদি আমাদের অড নাম্বার অফ প্রোটন অ্যান্ড নিউট্রন থাকে, তাহলে তাদের ক্ষেত্রে আই এর ভ্যালুটা হবে 1, মানে ইন্ট্রিগাল হবে। তো আই ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, ধরো 7n14, এখানে এদের ক্ষেত্রে আই এর ভ্যালুটা হবে 1। যদি নিউক্লিয়াসে অড মাস নাম্বার হয় তাহলে তাদের ক্ষেত্রে আই ভ্যালুটা হবে হাফ। ঠিক আছে, ফর এন এক্সাম্পল আমি কি বলতে পারি, আমি 1H1 বলতে পারি। ঠিক আছে, তাহলে বোঝা গেল যদি ইভেন নাম্বার অফ প্রোটন নিউট্রন থাকে আই ইকুয়াল টু 0, যদি অড নাম্বার অফ প্রোটন এন্ড নিউট্রন থাকে আই ইকুয়াল টু 1, আর যদি অড মাস নাম্বার থাকে তাহলে আই ইকুয়াল টু হাফ। এছাড়াও আমি যে চার্টটা প্রোভাইড করে দেবো সেখানে তোমরা বিভিন্ন নিউক্লিয়াসের আই ভ্যালুগুলো দেখে নিতে পারবে। তাহলে চলো আমরা একটা একটা করে এক্সাম্পল করি। প্রথম এক্সাম্পল হচ্ছে CH3 ডট, অর্থাৎ মিথাইল র্যাডিক্যাল। তো মিথাইল র্যাডিক্যালে বললো যে ইএসআর লাইন ক্যালকুলেট করতে, কিভাবে করব। দেখো কার্বনটা টেক পার্ট করবে না, কারণ এই সেম এখানে 6 মানে এই জিনিসটাই থাকে বেসিক্যালি। তো তাদের ক্ষেত্রে তো আই ইকুয়াল টু 0। চলো একটা করে দেখাচ্ছি। 2n of IC plus 1, 2n of IH plus 1। তো কার্বন আছে একটা, আইসি কার্বনের ক্ষেত্রে হচ্ছে যদি 6C12 থাকে 0, তাই থাকে 1 ইন্টু হাইড্রোজেন আছে 3টে, আর আই অফ হাইড্রোজেন হচ্ছে 1, তাহলে সরি আই অফ হাইড্রোজেন হচ্ছে হাফ। এইখানে এই 1H1টা ইউজ করা আছে, তোমাদের প্রোভাইড করে দেবে, বাট যদি না থাকে তাহলে আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে আই ভ্যালুটা সবসময় হাফ ধরেই করব। তাহলে হাফ প্লাস 1, দেখো এটা তো কিছু থাকছে না, এখানে 2 আর 2 কেটে যাচ্ছে, তাহলে আমরা কত পাচ্ছি 3 আর প্লাস 1, তার মানে মিথাইল র্যাডিক্যালের ক্ষেত্রে আমরা 4টে লাইন পাবো। এবার শুধু লাইন পেলেই হবে না, আমাদেরকে এদের পিকটা দেখাতে হবে, তাদের ইন্টেন্সিটি রেশিও দেখাতে হবে, যেমন আমরা NMR এ দেখাই। তো এটা কেমন হবে দেখো, আমরা কিভাবে প্লট করি, আমরা
ডিএ বাই ডিএইচ প্লট করি, আর এদিকে থাকে হচ্ছে এইচ, মানে ডিএ বাই ডিএইচ এর রেসপেক্টে এইচ কে প্লট করি, তাহলে 4টে লাইন পাচ্ছি, মানে কোয়াড্রেন্ট এরকম পাবো। তো এদের ইন্টেন্সিটি কি হবে? ইন্টেন্সিটি আমরা এনএমআর এ কিভাবে ক্যালকুলেট করি? পাস্কেল ট্রাইঅ্যাঙ্গেল দিয়ে। তো এক্ষেত্রেও আমরা পাস্কেল ট্রাইঅ্যাঙ্গেল দিয়ে ক্যালকুলেট করব, বাট এখানেও একটা টুইস্ট আছে। সেটা হচ্ছে যদি আমাদের আই ভ্যালুটা হাফ হয় তবেই আমরা পাস্কেল ট্রাইঅ্যাঙ্গেল ইউজ করব, ঠিক আছে? কিন্তু যদি আই ভ্যালুটা ইকুয়াল টু 1 হয় তাহলে সেক্ষেত্রে আমরা নন পাস্কেল ট্রাইঅ্যাঙ্গেল ইউজ করব। ক্লিয়ার? তো পাস্কেল ট্রাইঅ্যাঙ্গেল এর ক্ষেত্রে আমরা এই ভ্যালুগুলো কিভাবে পাই? যদি 1 1:1 1 2 1 1 3 3 1 1 4 6 4 1 এরকম আরো থাকে, আমি আর আঁকলাম না। তো এইভাবে ইন্টেন্সিটি ক্যালকুলেট করি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 4টে আছে, তো 4টে লাইন থাকলে ইন্টেন্সিটি রেশিও কি হবে? 1:3:3:1 1:3:3:1। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা পাচ্ছি 4টে লাইন, দ্যাট ইজ কোয়াড্রেন্ট, তাদের ইন্টেন্সিটি রেশিওটা এইভাবে থাকবে। দেখো পরীক্ষাতে আমাদের কিন্তু এত কিছু করতে দেয় না, পরীক্ষাতে আমাদের দেয় যে কটা লাইন হবে সেটা বের করো। এবার সিএসআই এর নেট গেটের ক্ষেত্রে তাই দেয়, কিন্তু তোমাদের যে সেম যেগুলো হয় সেখানে তো একটুখানি আমাদের থিওরি লিখতে হয়, আরো একটুখানি মানে এক্সপ্লেন করতে হয় ব্যাপারটা, তো সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা লাগবে, তো জেনে রাখো। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরের একটা এক্সাম্পল দেখি। সেটা ধরো দিয়েছে CH.CH2, এটার ক্ষেত্রে ইএস লাইন কটা হবে? প্রথমে আমরা আচ্ছা এনএমআর এ আমরা দেখেছি যে যদি আমাদের দুটো ডিফারেন্ট এনভায়রনমেন্টে থাকে তাহলে প্রতিটার জন্য আমরা আলাদা আলাদা সিগন্যাল পাই। তাহলে ইপিআর এর ক্ষেত্রে এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেনটা সেম এনভায়রনমেন্টে নেই, কারণ এই কার্বনটার মাথায় র্যাডিক্যাল আছে, তাহলে এই হাইড্রোজেনটার যে এনভায়রনমেন্ট, এই হাইড্রোজেনটার এনভায়রনমেন্ট সেম না, তাহলে আমরা দুটো আলাদা আলাদা পাবো। তাহলে প্রথমে যার মাথায় র্যাডিক্যালটা আছে তার স্প্লিটিংটা আগে হবে, তাহলে 2 × 1 × হাফ প্লাস 1 2 × এদিকে দুটো হাইড্রোজেন 2 × হাফ প্লাস 1, তাহলে 2 2 কাটছে, এখানে 2 2 কাটছে, তাহলে 1 + 1 2 × 2 + 1 3, তাহলে আমরা কটা লাইন পাচ্ছি? 6টা লাইন পাচ্ছি। এবার 6টা লাইন পেলে এখানে আমরা হাইড্রোজেনের আই ধরে করেছি, দ্যাট ইজ হাফ, তাহলে পাস্কেল ট্রাইঅ্যাঙ্গেলে আমরা ইন্টেন্সিটি রেশিও ক্যালকুলেট করব, সেইভাবে বের করে দেখবে যে কি হচ্ছে। তোমাদের একটা নিশ্চয়ই আবার প্রশ্ন আসছে যে সি এর ভ্যালুটা কেন নিলাম না? আমি আগেও বলেছি যে আই অফ সি ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা ধরেই স্বাভাবিকভাবে করা হয়। তাহলে বুঝতে পারলে এটা হলো। আমরা আর একটা দেখি, সেটা ধরো দিল এইটা আইডি হচ্ছে 1, আইসি হচ্ছে 0, তাহলে আমরা কি করব? 2 × ডয়টেরিয়াম কটা আছে? 3টে, ডয়টেরিয়ামের জন্য আই ভ্যালু হচ্ছে 1 + 1, তাহলে 3 × 6 + 1 7 লাইন। এবার প্রশ্ন হচ্ছে এদের যদি আমরা ইন্টেন্সিটি রেশিও দেখি তাহলে এটা কি পাস্কেল ট্রাইঅ্যাঙ্গেল হবে? হবে না, তার কারণ আই ডি এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 1। আমরা কি বলেছি? যদি আমার আই ইকুয়াল টু হাফ থাকে তবেই আমরা পাস্কেল ট্রাইঅ্যাঙ্গেল নেব, যদি আই ইকুয়াল টু 1 থাকে তাহলে নন পাস্কেল ট্রাইঅ্যাঙ্গেল, তাহলে নন পাস্কেল ট্রাইঅ্যাঙ্গেলের ইন্টেন্সিটি রেশিও অনুযায়ী এদের ভ্যালুটা আমরা পাবো। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? চলো পরের এক্সাম্পল গুলো দেখে নিই, আমি বোর্ডটা একটুখানি ক্লিন করে নিই। এবার আমরা যে এক্সাম্পলটা দেখবো সেটা হচ্ছে অ্যানিলিনের জন্য। তাহলে আমরা দেখে নিই অ্যানিলিনের কিরকম স্ট্রাকচার হয়। NH2, এবার আমরা তো জানি যে এখানে 5টা হাইড্রোজেন আছে, অর্থতে 2টো, মেটাতে 2টো আর প্যারাতে 1টা, তাহলে এই দুটো হচ্ছে অর্থ হাইড্রোজেন, এরা মেটা, আর এটা হচ্ছে প্যারা। এবার এইখানে যে নাইট্রোজেনের সাথে যে হাইড্রোজেনটা অ্যাটাচড আছে তার এনভায়রনমেন্ট আর অর্থ মেটা প্যারা এদের এনভায়রনমেন্ট কমপ্লিটলি ডিফারেন্ট। তাহলে আমরা লাইন কিভাবে পাবো? আমরা পাবো 2n IN + 1, তারপর হচ্ছে এই নাইট্রোজেনের সাথে যে হাইড্রোজেনটা আছে তার জন্য IH + 1, তারপর হচ্ছে অর্থ হাইড্রোজেনের জন্য, তারপরে মেটা হাইড্রোজেনের জন্য, আর তারপরে হচ্ছে প্যারা পজিশনে যে হাইড্রোজেনটা আছে তার জন্য। তাহলে আমরা দেখি কি হয়।
আই অফ এন হচ্ছে 1 ইন প্লাস 1, দুটো হাইড্রোজেন আছে নাইট্রোজেনের সাথে, তাহলে 2 হাফ প্লাস 1, অর্থ পজিশনে দুটো হাইড্রোজেন আছে, হাফ প্লাস 1, মেটা পজিশনে দুটো হাইড্রোজেন আছে, হাফ প্লাস 1, আর প্যারা পজিশনে আছে আমাদের একটা হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে দেখি কি কাটে। তাহলে এখানে থাকছে হচ্ছে 2 + 1 3, 3 3 3 ইন্টু 1 + 1 2, 3 × 9, 9 27, যদি আমরা করি তাহলে আমরা এখান থেকে পাবো 162 লাইন। তাহলে বোঝা গেল, তাহলে এখানে প্রতিটার এনভায়রনমেন্ট আলাদা বলে আমরা প্রতিটা হাইড্রোজেনকে আলাদা আলাদাভাবে কনসিডার করেছি, বোঝা গেছে। এরপরে আমরা যে এক্সাম্পলটা পড়বো সেটা হচ্ছে TiH2O হোল 6 3+। তো এখানে টাইটানিয়াম কত অক্সিডেশন স্টেটে আছে? +3। তাহলে টাইটানিয়াম 3+ মানে কি? এমনি কি 4s2 3d2। তাহলে এখান থেকে তিনটে বেরিয়ে গেলে এটা হচ্ছে D1 কনফিগারেশনে আছে। তাহলে চলো দেখা যাক কি হয়। তো টাইটানিয়ামের জন্য হচ্ছে, টাইটানিয়াম আছে একটা, টাইটানিয়ামের জন্য আই এর ভ্যালু হচ্ছে 3/2 + 1, অক্সিজেনের জন্য হচ্ছে আমরা 0 পাই, আর অক্সিজেনের সাথে যে হাইড্রোজেন গুলো আছে তার জন্য পাবো। তাহলে কটা হাইড্রোজেন আছে? 6 × 2 12, তাহলে 2 × 12 × হাফ প্লাস 1, তাহলে কটা পাচ্ছি? 4 × 13, 52 লাইন। তাহলে বোঝা গেল কিভাবে আমরা পাই। এরপরে একটা এক্সাম্পল আমরা দেখব, সেটা হচ্ছে CuH2O হোল 6 2+। আচ্ছা, এই যে এক্সাম্পলটা এটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে, পরীক্ষায় বারবার আসে। দেখো Cu2+, তার মানে কপার আছে +2 অক্সিডেশন স্টেটে, মানে D9। কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে তোমরা পড়েছো যে যখন D9 হয় তখন সেখানে আমরা জেটি ডিস্টরশন অর্থাৎ জ্যান্টেলার ডিস্টরশন দেখতে পাই। তো যদি কোথাও জেটি ডিস্টরশন হয়, অক্টাহেড্রাল কমপ্লেক্স, এটা তো অক্টাহেড্রাল কমপ্লেক্স CuH2 হোল 6, তো যে ইকুইটোরিয়াল প্লেন আর যে অ্যাক্সিয়াল যে বন্ডগুলো আছে ওগুলো ডিফারেন্ট হয়ে যায়, কারণ যেটি ইলংগেশন হতে পারে, কম্প্রেশন হতে পারে। তাহলে অ্যাক্সিয়াল যে বন্ডগুলো তার সাথে ইকুইটোরিয়াল বন্ড দুটো ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আমি ডায়াগ্রাম এঁকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এইটা হচ্ছে ইকুইটোরিয়াল বন্ড, এখানে আমাদের 4টে ওয়াটার মলিকিউল আছে, আর অ্যাক্সিয়ালে আমাদের দুটো আছে। তো যেহেতু কপার আমার D9 কনফিগারেশনে আছে, সেখানে জেটি ডিস্টরশন হয়, তাহলে যদি ইলংগেটেড হয় তাহলে কি অ্যাক্সিয়াল বন্ডগুলো এরকম বেড়ে যাচ্ছে, তাহলে এদের লেন্থ, এদের এনভায়রনমেন্ট আর ইকুইটোরিয়ালের এনভায়রনমেন্ট সেম থাকবে না। তাহলে আমি দুটো আলাদা মানে এনভায়রনমেন্ট কনসিডার করে লাইন পাবো। তাহলে প্রথমে আমরা কপারের জন্য দেখি, একটাই কপার আছে, কপারের জন্য আই ভ্যালু হচ্ছে 3/2, মানে কপার 2 এর জন্য +1। তারপরে হচ্ছে আমরা দেখি যে অ্যাক্সিয়ালে কটা আছে, দুটো 4টে, তাহলে 4 × হাফ প্লাস 1, আর ইকুইটোরিয়াল আছে 4 6 8টা, তাহলে 2 × 8 × হাফ প্লাস 1, আর আই অফ ও আমরা জানি যে 0 হয়, তাহলে এটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে, তাহলে 4 5 9 180 লাইন। বোঝা গেল? এটা খুব ইম্পর্টেন্ট, সব দেখে নিতে হবে যে জেটি ডিস্টরশন হচ্ছে কিনা, যাই কমপ্লেক্স পাই না কেন এরকম কোঅর্ডিনেশন কমপ্লেক্স, সেখানে আমাদের দেখে নিতে হবে যে জেটি ডিস্টরশন প্রেজেন্ট আছে কিনা, যদি থাকে তখন আমরা এইভাবে করব। তাহলে বোঝা গেল ব্যাপারটা। এরপরে আমরা আরো দুটো এক্সাম্পল দেখে নিই। এখানটাতেই আমি একটুখানি, যদি কপার অ্যাসিটেট থাকে, তো এখানে আমরা জানি অ্যাসিটেট গ্রুপ মানে কি, অ্যাসিটেট গ্রুপে কে কে থাকে? কার্বন থাকে আর অক্সিজেন থাকে। তাহলে কার্বন আর অক্সিজেনের জন্য তো আমরা কোনো স্প্লিটিং পাবো না, তার কারণ আই অফ CO 0, আই অফ ও 0। তাহলে এখানে যা পাবো সেটা হচ্ছে কপারের জন্য। তো এখানে কপার আছে +3 অক্সিডেশন, +3 বলছি,
এখানে কপার আছে +2 অক্সিডেশন স্টেটে। এবার আমরা জানি যে কপার 2 হচ্ছে D9, আর এছাড়াও I(Cu2) যদি হয় তার ভ্যালুটা হয় 3/2। তাহলে 2 ইন্টু একটাই কপার আছে, I ভ্যালু হচ্ছে 3/2 +1, তাহলে 3 + 1 মানে হচ্ছে 4, তার মানে আমরা 4 লাইন পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে কটা লাইন পাচ্ছি? 4টে লাইন। আচ্ছা এখানে না এটা ACAC2 হবে, আমি ভুল করে 3 লিখে ফেলেছিলাম, Cu দুটো অ্যাসিটেট আছে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 4টে লাইন। আচ্ছা এরপরে জিনিসটা দেখবো, সেটা খুব ইম্পর্টেন্ট এবং সেটা একটা রুল, সেই রুলটাকে বলা হয় ড্র্যাগোস রুল। দেখো ড্র্যাগোস রুলে কি বলছে, ড্র্যাগোস রুল বলছে কোনো যদি আমাদের মেটাল কমপ্লেক্স থাকে তো সেক্ষেত্রে অ্যাক্টিভ নিউক্লিয়াইয়ের সাথে যে সমস্ত হাইড্রোজেন অ্যাটাচ থাকে সেই সমস্ত হাইড্রোজেনগুলো স্প্লিটিংয়ে পার্টিসিপেট করে না। ব্যাপারটা ভালো করে বোঝো। একটু আগে আমরা ম্যাগনেটিক্যালি অ্যাক্টিভ নিউক্লিয়াই, ম্যাগনেটিক্যালি ইনঅ্যাক্টিভ নিউক্লিয়াই দেখেছি, তাহলে সেখান থেকে আমরা জানি যে কারা অ্যাক্টিভ কারা ইনঅ্যাক্টিভ। তো এখানে বলছে সেই সমস্ত মেটালের যদি কমপ্লেক্স থাকে, যে অ্যাক্টিভ নিউক্লিয়াইটা আছে তাদের যদি কমপ্লেক্স থাকে, সেই কমপ্লেক্সে যে অ্যাক্টিভ নিউক্লিয়াইটা আছে তার সাথে যে হাইড্রোজেনটা অ্যাটাচড আছে সে স্প্লিটিং এ টেক পার্ট করবে না। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, দ্য হাইড্রোজেন attached to active nuclei doesn't participate in hyperfine splitting. আমরা দুটো এক্সাম্পল দেখে নিই, তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। একটা এক্সাম্পল আছে CuNH3(4) 2+, আর একটা আছে TiH2O6 3+। তাহলে এখানে টাইটেনিয়াম হচ্ছে +3 অক্সিডেশন স্টেটে আছে আর কপার আছে +2 অক্সিডেশন স্টেটে। এবার আমরা স্প্লিটিং যেটা পাবো, এখানে আমরা কপারের জন্য পাচ্ছি 3/2, কপার 2 এর জন্য 3/2 +1। নাইট্রোজেন হচ্ছে ম্যাগনেটিক্যালি অ্যাক্টিভ নিউক্লিয়াই, কারণ ওর মাস নাম্বারকে আমরা যদি 4 দিয়ে ডিভাইড করি ডিভিজিবল হয় না, তাহলে নাইট্রোজেনের তো টেক পার্ট করবে 2 × 1 × 1 + 1, বাট নাইট্রোজেনের সাথে যে হাইড্রোজেন গুলো আছে তারা টেক পার্ট করবে না, কারণ ড্র্যাগোস রুল বলে অ্যাক্টিভ নিউক্লিয়াইয়ের সাথে অ্যাটাচড হাইড্রোজেন স্প্লিটিং এ টেক পার্ট করে না। তো যাই হোক এটা 4 হবে, সরি, কারণ 4টে নাইট্রোজেন আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 2 আর 2 কাটছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3 + 1 4 আর 8 × 9, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 36 লাইন। আর যদি TiH2O6 3+ করি তো সেক্ষেত্রে আমার অক্সিজেন আছে, অক্সিজেন তো অ্যাক্টিভ নিউক্লিয়াই নয়, ইনঅ্যাক্টিভ নিউক্লিয়াই, কারণ 16/4 4 দিয়ে ডিভিজিবল হয়। তাহলে অক্সিজেনের সাথে যে হাইড্রোজেন গুলো আছে তারা হাইপারফাইন স্প্লিটিং এ টেক পার্ট করবে। তাহলে এখানে আমরা টাইটানিয়াম আছে একটা, টাইটানিয়ামের জন্য হয় 3/2 +1, অক্সিজেনের জন্য আমরা পাবো না, বাট অক্সিজেনের সাথে যে হাইড্রোজেন গুলো অ্যাটাচড আছে তাদের জন্য পাবো। কটা হাইড্রোজেন অ্যাটাচড আছে? 6টা, তাহলে 6 × 2 12 হাইড্রোজেন অ্যাটাচড আছে, প্রতিটার জন্য হচ্ছে হাফ করে +1, তাহলে 2 আর 2 কাটছে, এই 2 2 কাটছে, তাহলে আমরা কি পাচ্ছি 3 + 1 4 আর ওদিকে পাচ্ছি 12 + 1 13, তাহলে আমরা এখানে পাচ্ছি 52 লাইন। তাহলে বোঝা গেল যে ড্র্যাগোস রুল কি, কিছুই না, জাস্ট আমরা দেখবো যে আমাদের অ্যাক্টিভ নিউক্লিয়াই আছে কিনা। যদি অ্যাক্টিভ নিউক্লিয়াই থাকে তাহলে তার সাথে অ্যাটাচড হাইড্রোজেন হাইপারফাইন স্প্লিটিং এ টেক পার্ট করে না। ফর অ্যান এক্সাম্পল এটা, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার এখান থেকে আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই, চলো আমি একটুখানি এখান থেকে দেখে বলি কি এক্সাম্পল বলছে এখানে আছে। প্রথম এক্সাম্পলটা বলছে CrH2O4 NH3(4) 2+, আর এখানে I(Cr2) এর ভ্যালুটা বলে দিয়েছে, সেটা বলেছে 5/2। তাহলে চলো দেখা যাক যে এদের জন্য কি হয়। তাহলে এখানে ক্রোমিয়াম হচ্ছে আমার কত, এই দুটো হচ্ছে আমাদের নিউট্রাল লিগ্যান্ড 0, তাহলে ক্রোমিয়াম +2 অক্সিডেশন স্টেটে আছে।
তাহলে 2 ইন্টু একটাই ক্রোমিয়াম, ক্রোমিয়াম 2 এর জন্য হচ্ছে 5/2 প্লাস 1। অক্সিজেন হচ্ছে আমাদের ইনঅ্যাক্টিভ নিউক্লিয়াই, তাহলে অক্সিজেনের সাথে যে হাইড্রোজেন গুলো অ্যাটাচড আছে তারা টেক পার্ট করবে। তাহলে 4 দুগুণে 8টা হাইড্রোজেন আছে, তাহলে 8 ইন্টু হাফ প্লাস 1। নাইট্রোজেন হচ্ছে আমাদের অ্যাক্টিভ নিউক্লিয়াই, তাহলে নাইট্রোজেনের জন্য আমরা স্প্লিটিং পাবো, বাট নাইট্রোজেনের সাথে যে হাইড্রোজেন গুলো আছে তাদের জন্য আমরা পাবো না। তো নাইট্রোজেন আছে আমাদের 4টে, তাহলে 2 ইন্টু 4, নাইট্রোজেনের আই এর ভ্যালু হচ্ছে 1 প্লাস 1। তা দেখো কি কি পাই, তাহলে হচ্ছে 5 প্লাস 1 6, 8 প্লাস 1 9, আর ওদিকে হচ্ছে 8 প্লাস 1 9, আমরা পাচ্ছি 486 র্যাঙ্ক। বাট আমাদের প্রবলেমটা কিন্তু এখানে শেষ হয়নি, টুইস্ট আছে প্রবলেমে। দেখো এখানে আছে ক্রোমিয়াম প্লাস 2। আচ্ছা, ক্রোমিয়াম প্লাস 2 মানে ক্রোমিয়াম 2 মানে কত সিস্টেম আমাদের? D4 সিস্টেম। তার মানে কি 4টে অ্যাম্পিয়ার ইলেকট্রন আছে। আমরা এই যে ভ্যালুটা ক্যালকুলেট করলাম এটা একটা ইলেকট্রনের জন্য ক্যালকুলেট করেছি, তাহলে যদি আমাদের 4টে ইলেকট্রনের জন্য ক্যালকুলেট করতে আমরা কি করব? 4 ইন্টু 486 যদি করো পাবে 1924 লাইনস। তাহলে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে এটাই যে আমরা এখানে ক্রোমিয়াম 2 নিয়েছি, তো এই যে এই ব্যাপারটা থাকছে D4, তো এটা ভালো করে দেখতে হবে যা আমাদের মেটালটা দেবে সেই মেটালে কটা ইলেকট্রন আছে সেই অনুযায়ী আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে আশা করি বোঝা গেছে। আমরা আরো কয়েকটা এক্সাম্পল করি, করলে আমাদের মোটামুটি হাইপারফাইন স্প্লিটিংটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলো আমি একটু বোর্ডটা ক্লিন করে নিই। তাহলে চলো আমাদের পরের এক্সাম্পল গুলো আমরা দেখে নিই। দেখো প্রথমে কি বলছে, এই কমপ্লেক্সটা দিয়েছে, এই কমপ্লেক্সে এটা হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড, এটাও আমাদের নিউট্রাল লিগ্যান্ড, নিউট্রাল এটাও নিউট্রাল। তাহলে টাইটেনিয়াম হচ্ছে +2 অক্সিডেশন স্টেটে আছে। তো টাইটেনিয়াম +2 মানে কিন্তু D2 কনফিগারেশন। এবার আমরা প্রথমে একটা ইলেকট্রনের জন্য বার করব, তারপর D2 মানে জাস্ট ইনটু 2 করে দেব। তাহলে এখানে স্প্লিটিংটা দেখে নিই। একটাই টাইটেনিয়াম আছে, তাহলে 2 ইন্টু 1 ইন্টু টাইটেনিয়াম 2 এর জন্য হচ্ছে 3/2 প্লাস 1। অক্সিজেন ইনঅ্যাক্টিভ নিউক্লিয়াই, অক্সিজেনের সাথে যে হাইড্রোজেনটা আছে টেক পার্ট করবে, তাহলে 2 ইন্টু 8 ইন্টু হাফ প্লাস 1। নাইট্রোজেন হচ্ছে অ্যাক্টিভ নিউক্লিয়াই, তাহলে শুধুমাত্র নাইট্রোজেনের জন্য আমরা পাবো 2 ইন্টু 1 প্লাস 1। ওর যে হাইড্রোজেনটা আছে তার জন্য আমরা পাবো না, তাহলে এখানে 2 2 কাটছে, এখানে 2 2 কাটছে, আর কিছু কাটছে না। তাহলে 3 প্লাস 1 4, 8 প্লাস 1 9 ইন্টু 4 ইন্টু 5। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 180 লাইনস পাচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা ইলেকট্রনের জন্য। তাহলে যদি দুটোর জন্য করি তাহলে আমরা কি করব? 180 ইন্টু 2 করব, দ্যাট ইজ 360 লাইনস আমরা পাবো। বোঝা গেল? 360 লাইনস আমরা পাবো। এরপরে যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে এটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইক্লোপেন্টাডাইনাল রিং আছে। তো আমরা কি করব? আমরা প্রথমে ছবিটাকে এঁকে নেব। তো এই হচ্ছে আমাদের সাইক্লোপেন্টাডাইনাল রিং, এর সাথে দুটো ক্লোরিন অ্যাটাচড আছে আর একটা কার্বনিল অ্যাটাচড আছে। কার্বনিল ক্লোরিন মানে কার্বন অক্সিজেন ক্লোরিন এরা হচ্ছে সবাই ম্যাগনেটিক্যালি ইনঅ্যাক্টিভ, তাই এদের জন্য আমরা কোনো স্প্লিটিং পাবো না। স্প্লিটিং আমরা পাবো নিকেলের জন্য আর রিং এ যে 5টা হাইড্রোজেন আছে তাদের জন্য। তাহলে নিকেল কটা আছে? নিকেল আছে আমাদের একটা, নিকেলের জন্য হচ্ছে 3/2 প্লাস 1, আর 5টা হাইড্রোজেন আছে, তাহলে 2 ইন্টু 5 ইন্টু হাফ প্লাস 1। তাহলে 2 2 কাটছে, 2 2 কাটছে, তাহলে 3 প্লাস 1 4, 5 প্লাস 1 6, তাহলে আমরা পাচ্ছি 24 লাইন। দেখে মনে হচ্ছিল খুব জটিল, কিন্তু আদতে খুবই সহজ। বোঝা গেল? নেক্সট যে এক্সাম্পলটা আছে এটা ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট পড়ব। কনসেপ্টটা কি বলছে, যখন দুটো ম্যাগনেটিক্যালি অ্যাক্টিভ নিউক্লিয়াই এর মাঝে ম্যাগনেটিক্যালি ইনঅ্যাক্টিভ নিউক্লিয়াই থাকবে, তাহলে পরের যে ম্যাগনেটিক্যালি অ্যাক্টিভ নিউক্লিয়াইটা আছে তাদের জন্য আমরা কোনো স্প্লিটিং পাবো না। দেখো এখানে বোরন, ফসফরাস, হাইড্রোজেন এরা হচ্ছে ম্যাগনেটিক্যালি অ্যাক্টিভ নিউক্লিয়াই, অক্সিজেন আর কার্বন ম্যাগনেটিক্যালি ইনঅ্যাক্টিভ নিউক্লিয়াই। তাহলে এই একটা ম্যাগনেটিক্যালি অ্যাক্টিভ নিউক্লিয়াই, হাইড্রোজেন গুলো ম্যাগনেটিক্যালি অ্যাক্টিভ নিউক্লিয়াই। এদের দুজনের মাঝে কে আছে? অক্সিজেন আর কার্বন। তাহলে যেই এরা এদের মাঝখানে ইনসার্টেড হয়ে গেছে তখন আমরা এই পরের হাইড্রোজেন গুলোর জন্য কোনো স্প্লিটিং পাবো না। তাহলে এখানে আমরা স্প্লিটিং কাদের জন্য পাবো?
এই হাইড্রোজেনটার জন্য পাবো, এই বোরনটার জন্য পাবো, আর এই ফসফরাসটার জন্য পাবো। তাহলে স্প্লিটিংটা দেখে নিই। আমাদের সিস্টেমে আছে একটা বোরন 2 × 1, বোরনের জন্য হয় 1 + 1, দুটো হাইড্রোজেন আছে 2 × 2 × ½ + 1, আর ফসফরাস আছে একটা, ফসফরাসের জন্য আমরা পাই হচ্ছে 1 + 1। তাহলে কত পাচ্ছি? 2 + 1 3 কাটছে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে কিছু একটা, বোরনের জন্য 1, ফসফরাসের জন্য ½ আচ্ছা হাইড্রোজেনের জন্যও তো ½ তাহলে ওটা হচ্ছে 3 × 3 × 1 + 1 2। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা 18 লাইন পাচ্ছি। তাহলে বোঝা গেল এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষা এখান থেকে প্রশ্ন দেয়, তো বুঝে গেলে আশা করি যে এখানে কি বলতে চেয়েছে। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি পড়লাম? আজকের ক্লাসে আমরা পড়লাম ম্যাগনেটিক্যালি অ্যাক্টিভ নিউক্লিয়াই, ইনঅ্যাক্টিভ নিউক্লিয়াই, হাইপারফাইন স্প্লিটিং কি, সিলেকশন রুল কি, তারপর হচ্ছে ড্রাগোস রুল কি, আর বিভিন্ন ধরনের এক্সাম্পল আমরা আলোচনা করলাম। তো আজকের ক্লাসটা এতটাই। ক্লাসটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো। যদি কোথাও কোনো অসুবিধা থাকে শেয়ার করো বন্ধুদের সাথে বেশি করে, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকন আছে, সেটাকে প্রেস করে অল করে দেবে, ফলে যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনটা তোমরা পাবে। আর তোমরা আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারো, তো সেগুলোর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। তাহলে আজকের মতো এতটাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।